প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে বা বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গেজি। আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পান্ডাল অভিনন্দন। আজকের বিষয়টা নিয়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অজিত দোভাল এবং খলিলুর রহমান। আমাদের বাংলাদেশ থেকে খলিলুর রহমান কিছুদিন আগে ভারতের যে নিরাপত্তা প্রধান রয়েছেন অজিত দোভাল তার সঙ্গে দেখা করলেন এবং তিনি একটা আমি গত কয়েকদিনে এই নিয়ে ভিডিও বানিয়েছি। আজকের ভিডিওটা আমার একটু ভিন্ন ধরনের, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এখন আমরা ভুটানের রাজারও আগমন বাংলাদেশে দেখতে পেলাম। এই যে সামরিক যে একটা বিষয় কূটনৈতিক পাড়ায় চলছে সেটা কিসের ইঙ্গিত বহন করে আমাদের দেশে? আমরা লক্ষ্য করলাম 2003 সালে ভুটান একটি সামরিক পদক্ষেপ নিল এবং ভারতও নিল, সেটা ভারতের অনুরোধে নিল, সেটা কূটনৈতিক পাড়ায় ছিল, সেটা ওইভাবে প্রচার হয় নাই। পরবর্তীতে যতটা প্রচার হয়েছে এবং আমরা জানতে পারলাম। এখন বাংলাদেশে কিন্তু ভুটানের রাজা অবস্থান করছেন এবং এসেছেন কিছু চুক্তি করার জন্য, কিন্তু চুক্তির আড়ালে কূটনৈতিক একটা প্রক্রিয়া চলছে। ভারত আহ, ভারত আমাদের বাংলাদেশ সহ বিএ বিবিআইএ, এর অর্থ হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, তারা আঞ্চলিক একটা নিরাপত্তা, যে ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তারা সেখানে সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তারা সেখানে কথাবার্তা বলেন এবং সেগুলি যখনই তারা সেখানে কোনো উগ্রতাভাব দেখতে পান বা সেখানে জঙ্গির বা তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার সমস্যা রয়েছে তখন তারা খুব দ্রুতই সেখানে সিদ্ধান্ত নেন এবং তাদেরকে নিয়ে আলোচনা করেন সবসময়। তো বাংলাদেশে যে সমসাময়িক বিষয়ে যা কিছু ঘটছে তাই সেখানে ভারত একটা উদ্বেগ প্রকাশ করছেন। এখন আমাদের এই খলিলুর রহমানের হাতে অজিত দোভাল যে ইয়েটা ফাইলটা ধরে দিচ্ছেন সেটার পিছনে একটা কারণ রয়েছে। সেখানে ফাইলটার কি লেখা আছে সেটা জাতির সামনে এখনও খলিলুর রহমান প্রকাশ করে নাই, কারণ প্রকাশ করার মতো সাহস এই মুহূর্তে তার নাই। এটা গোপন বিষয়, সেটা আমরা আসলে আমাদের অনুসন্ধানী টিমের মাধ্যমে সেই বিষয়টা জানতে পেরেছি কিছুদিন আগে যখন খলিলুর রহমান ভারত সফর করেন। এর কিছুদিন আগেই একটা নৌকা 28 জন সদস্য নিয়ে ভারত একটি জাহাজ আটক করেছে। সেই জাহাজে কি রয়েছে কি আছে সেটা আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন। তো সেটা ভারত এখনও গোপন রেখেছে এবং সেটার কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছেন। এখন এই 28 জন সদস্য কি কি তথ্য দিয়েছেন কি করেছেন সেটা অবশ্য ভারতের প্রক্রিয়াধীন রয়েছেন। তো আমরা আজকে আমি একটা গল্প বলবো। আমার সেই গল্পটি হচ্ছে যে 2003 সালে ভারতের রাজা নিজেই 72 ঘন্টায় একটা অভিযান চালিয়েছিলেন। সেটা কি যেন বলে, ভুটানের রাজা, সরি, সেখানে ভুটানের রাজা এবং ভারত সরকার, ভুটান সরকার এবং ভারত সরকার, হ্যাঁ, কি করেছিলেন সেখানে একটা 2003 একটা অপারেশন চালিয়েছিলেন দুই দেশই। সেটা জঙ্গিবাদ। ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সেখানে আমরা লক্ষ্য করলাম যে সেই অভিযানের পরই, সফল অভিযানের পরেই ভারতের সেই অঞ্চলগুলোতে 70 থেকে 80% কি সহিংসতা যে সমস্যা ছিল আগে সেগুলি কিন্তু কমে গিয়েছে। এখন সেই গল্পটা কি, আমি যে গল্পটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2003 সালেই 72 ঘন্টার একটা অভিযানে কি হলো, 11 জন সদস্য মারা গেল যেই জঙ্গি বাহিনীর। আমরা জানতে পারলাম যে সেটা পরক্ষণে ভুটানের এই পাহাড়ি অঞ্চলগুলোতে ভারতেরকে ধ্বংস করার জন্য, ভারতে আক্রমণ করার জন্য কিছু জঙ্গি গোষ্ঠী সেখানে গুলি ছোট ছোট ক্যাম্প তৈরি করে সেখানে ট্রেনিং নিচ্ছেন এবং ভারতের ভিতরে গিয়ে তারা সেখানে সমস্যা সৃষ্টি করেন এবং করে তারা দ্রুত ভুটানে চলে আসেন। এ নিয়ে ভারত সরকার বারবার ভুটান সরকারকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বড় ধরনের কোনো ফল না পাওয়ার পরে এই অজিত দোভাল সে দায়িত্বটা নেন এবং ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রীর সাথে তখন কথা বলে তিনি একটা দিনক্ষণ ঠিক করেন। তখন ভুটান এই তথ্যটা পেয়ে কি হয়ে গেলেন, আকস্মিকভাবে চিন্তিত হয়ে পড়লেন যে এটা কিভাবে সম্ভব। তখন ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রী তাদের সম্পূর্ণ সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং সাধারণ জনগণকে নিয়ে সঙ্গে নিয়ে সেই জঙ্গি সন্ত্রাসীদেরকে কি করলেন, আক্রমণ করলেন 2003 সালে। আপনাদের জ্ঞাতার্থে আমি তারিখটা বলে রাখি, 14 ডিসেম্বর 2003 সাল। তখন ভুটানের রাজার সামনে থেকেই সেই হেলমেট পরে নেতৃত্ব দিয়েছিলেন। এটা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে
ঘাটলে পাওয়া যাবে, আপনারা খুঁজে দিয়ে চার্জ দিয়ে দেখতে পারেন। সেখানে তারা 72 ঘন্টা একটা অভিযান চালিয়েছিল। 11 জন সদস্য, আমি আবারও বলছি, উগ্রবাদ সদস্য মারা গেল এবং 500 জন পালিয়ে ভারত চলে গেল। ভারত চলার পরে এখানে তারা যখন আক্রমণ শুরু করলো, করার পূর্বে যখন চিন্তিত হয়ে পড়লো, সেটা দেখে অজিত দেওয়াল বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদেরকে সহযোগিতা করার জন্য ভারত উঁচিয়ে আছে। তখন ভারত সীমান্ত পাহারা ওইভাবে শুরু করে দিল। যখন ভারতে ঢুকা শুরু করে দিল সেই জঙ্গি সন্ত্রাসীরা, 500 জঙ্গি সন্ত্রাসীরা কী করলো, ভারত টপটপ টপটপ করে ধরে ফেললো। আর সেদিন 30টি ক্যাম্প জ্বালিয়ে পুড়ে দিল সেই ভুটানের জনগণ, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী সহ যে বাহিনীগুলো সেখানে তখন অংশগ্রহণ করেছিল। এটাই ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা অভিযান, যেখানে ভারত এই অভিযানের নাম দিয়েছিল অপারেশান অল ক্লিয়ার, আর ভুটান সেখানে নাম দিয়েছিল অপারেশান ফ্ল্যাশ আউট। তো সেদিন আমরা লক্ষ্য করলাম ভুটানের রাজা একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন যে আমাদের ভূমি ব্যবহার করে আমাদের বন্ধু কোনো দেশের পিঠে আমরা ছুরি মারতে দিব না, এটা আমরা সহযোগিতা করব না। আমরা সেই রকম কোনো জাতি নই, সেরকম কোনো রাষ্ট্র নই যে আমাদের রাষ্ট্রে উচ্ছৃঙ্খল ব্যক্তিদেরকে জায়গা দিয়ে আমরা আমাদের বন্ধুর পিঠে তাদের দ্বারা ছুরি মারব, সেটা আমাদের দ্বারা কখনো সম্ভব নয়। সেই ঐতিহাসিক বক্তব্যটি উনি সেখানে দিয়েছিলেন। অপারেশনটা করার জন্য অজিত দোভাল কয়েকবার সেই ভুটানের থিম্পুতে গিয়েছিলেন। তখনকার ভুটানের রাজা জিম তখনকার ভুটানের রাজা, এটা কি যেন বলে, জিকমে চিংহে ওয়াংসুকে রাজি করাতে তিনি সক্ষম হয়েছিলেন এই অজিত দোভাল। এখন আবার বাংলাদেশের ভিতরেও সেই রকম একটি কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারছি। ওই অজিত দোভালের নেতৃত্বেই বাংলাদেশেও অচিরে এমন কিছু দেখতে পাচ্ছেন ভারত, হয়তোবা খলিলুর রহমান সাহেবকে ডেকে সেটাই তিনি জানান দিয়েছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের যে আজকের এই বাংলাদেশ বিষয়ক যেই গভীর অনুসন্ধানী একটা টিম আমাদের কাজ করতেছে, সেই অনুসন্ধানী টিমের তথ্য বরাতে আমি কয়েকটি ভিডিও বানিয়েছি, আজকেও সেটা বানিয়েছি। আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই চিন্তা করে দেখবেন, এটা কূটনৈতিক পাড়ার এবং অনেক গভীর অনুসন্ধানী একটা টিম। যেহেতু ভুটানের রাজা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, সেখানে ভারতের যে বার্তাটা সেটা তিনারা ভুটানের রাজার মাধ্যমে সেটা দিতে চাচ্ছেন, কারণ 2003-এর অভিজ্ঞতা ভুটান সেটা বলবে বাংলাদেশকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। সকলে যে যেখানে আছেন ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।